মিয়া ভাই আপনারও দেখলাম, আপনার অ্যাসিস্ট্যান্ট ওই লালু মিয়ারও দেখলাম, হেতে তো আপনারও ওস্তাদ মানতেই চায় না। আপনি আছেন কেমনে নাটকটা সুন্দর হইব, কাম কাজগুলা ভালো হইব, কেমনে গোছানো হইব, আর হেতে আছে আমগো নায়িকা শানুরের লগে, এটা কোনো কথা হইল নি ভাই? সে তো পড়ে যাবে, খুব শীঘ্রই দেখবে তুমি সে পথে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। শোনো, জীবনে 3টি নেশা আছে। কি? একটা হলো মেয়ে মানুষ, আরেকটা হলো খ্যাতি, আরেকটা হলো টাকা। এই 3টি জিনিস যাকে স্পর্শ করেছে তার পতন অনিবার্য, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি। আর আর যে ছেলে আজকে এক মেয়ের সাথে, কালকে আরেক মেয়ের সাথে, পরশুদিন আরেক মেয়ের সাথে ফষ্টিনষ্টি করে, তার পতন অনিবার্য। তুমি খাতা কলম নিয়ে এসো, আমি তোমাকে লিখে দিচ্ছি। আর আর অ্যাক্টিংটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো, তোমার তো ভালো হচ্ছে। আরো চর্চা করতে হবে এবং লেগে থাকতে হবে, ডাক টিকিটের মতো লেগে থাকতে হবে। লেগে না থাকলে হবে না, বুঝতে পেরেছো? জি। লেগে থাকো, সব ঠিক হয়ে যাবে। লালুর মতো আবার মেয়েদের পিছিয়ে ঘুরো না কিন্তু। আমার এই স্বভাব নাই গো ভাইজান। হ্যাঁ, তাহলে তুমিও কিন্তু পথের ধুলোয় গড়াগড়ি যাবে, বুঝতে পেরেছো তো? আর এই স্বভাব নাই। হ্যাঁ, দোয়া করেন। থিয়েটার করতে আসছো, থিয়েটার করো, আর্ট চর্চা করো, মেয়ে মানুষ চর্চা করো না, বুঝতে পেরেছো? আচ্ছা। তাহলে কিন্তু তোমারও রাস্তায় পতনের দিকে যাবে। কি হয়েছিল, কি ব্যাপারটা আমাকে একটু বলবেন? কি আশ্চর্য, কাঁদছেন নাকি আপনি? কি হয়েছিল বলুন তো? মনে হচ্ছে ঢাকা শহরে আসাটা আমার ভুল হয়ে গেছে। শুনেছি এই জায়গায় নাকি কেউ করে বিশ্বাস করতে পারে না, কেউ করে বিশ্বাস রাখে না। এখন দেখতেছি এটা সত্যি। না, আপনার কথাটা ঠিক হচ্ছে না। যদিও আপনার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় ভালো করে হয়নি, কোনো সম্পর্কও দাঁড়ায়নি, তারপর আপনি কিন্তু আমাকে এত রাতে ফোন করে ডেকেছেন। সেটা কিন্তু এমনি এমনি না। আমার প্রতি বিশ্বাস না থাকলে আপনি কিন্তু আমাকে ডাকতেন না, তাই না? কি জানি, কোনো মানুষের উপর আর বিশ্বাস করতে পারতেছি না। হা হা, আবার অবিশ্বাসের কথা বলছেন। এই যে আমি আপনার পাশে বসে আছি রিক্সায়, আপনি একটু আমার দিকে তাকান তো, আর একটু তাকান না আমার দিকে। এই যে আমি মানুষটা আপনার পাশে রিক্সায় বসে আছি, আপনাকে মনে হচ্ছে না যে এই লোকটাকে বিশ্বাস করা যায়? আচ্ছা ঠিক আছে, বাদ দিন, অন্য কথা বলি। আচ্ছা, অন্য কথাই কোন। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, মানুষের জীবনে কত আশা অপূর্ণ থেকে গেছে, বুকের ভেতরে কত কষ্ট মোচড় দিয়ে। আমার তো এরকম হওয়ার কথা ছিল না। যাত্রা করতাম, কত স্বপ্ন, মঞ্চ, আলো, প্যান্ডেল ভর্তি দর্শক। আকাশ বাতাস সূর্য সাক্ষী করে মঞ্চে নায়িকাকে বিয়ে করতাম। পরে নায়িকা চলে যেত অধিকারী। আমি যেন সিগারেটের শূন্য প্যাকেট, আমি যেন বধূ হারা বাসর রাত্রি রে, আমি নাই রে। আপনি কাঁদছেন কেন? কাঁদতেছি না। কাঁদছেন না, আমি দেখতে পাচ্ছি না। মুছুন মুছুন, যে আমি মুছে দেবো। এই পড়তেছি। এমনি পানি কখনো পড়ে না, মুছুন। কইছো পানি হয়ে গেছে, মুছুন। বসতেছি, কাঁদতেছি না।
আজকে তুই ওই মন খারাপ করে বসেছিস, কি ব্যাপার কি বলতো? কই খালু, আমি তো মন খারাপ করি নাই। না না, করি নাই বললে তো আমি শুনবো। হ্যাঁ, জানিস তো আমি হচ্ছে বিজ্ঞ মানুষ। হ্যাঁ, জীবনে দুটো কাজ আমি করেছি, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে মানুষ নিয়ে গবেষণা। চাকরি করতাম রেলওয়েতে। রেল মানে হচ্ছে ট্রেন, আর ট্রেন মানেই তো হচ্ছে হাজার হাজার মানুষ। এই সমস্ত হাজার হাজার মানুষের এই মন নিয়ে, বিচিত্র মানুষের সব নিয়ে, এসব নিয়ে আমি কাজ করেছি। আমি যখন সৈয়দপুরে এই ডিভিশনাল ম্যানেজারের কাজ করতাম, সেই সময় ঢাকা থেকে একজন পরিচালক, হ্যাঁ আজিজুর রহমান, সিনেমা পরিচালক আজিজুর রহমান, সে আমাকে ফোন করে বলল, ভাই সাহেব আপনার ওইখানে শুটিং করতে আসবো। ওখানে সুন্দর সুন্দর রেলওয়ের বাংলো আছে, ক্লাব আছে, ওয়ার্কশপ আছে, এখানে শুটিং করতে দেবেন? আমি বললাম কোনো প্রবলেম নাই, চলে আসেন। তারা যথারীতি আসলো, শুটিংয়ের ব্যবস্থা করে দিলাম। মহা খুশি তারা। শুধু ডাইরেক্টর না, ওই যে একজন হিরো রিজভি খান, সে তো পাগল হয়ে গেল, আমাকে সব সময় উত্তক্ত করতো, কবে যাবেন খালুজান, ঢাকাতে আসেন, শুটিং দেখবেন, এফডিসিতে ঘুরবেন। আমি বললাম, বাবা এসব নিয়ে আমার তত ইন্টারেস্ট নাই, রেলওয়ে একটা বিরাট ব্যাপার, কত কাজ, এই নিয়ে আমি ব্যস্ত আছি। খালু, আমার মা আপনাকে এসব বলতে বলছে না? আরে তোর মা বলবে কেন? আমি কি বুঝি না? শোন, আমি বুঝি। এই যে সেদিন ওই সেই রিজভি টেলিফোন করলো, টেলিফোন করে বললো শুটিং দিতে আসবেন না? আমি বললাম, বাবা আমি তো আগেই বলেছি শুটিংয়ে আমার ইন্টারেস্টেড না, তবে হ্যাঁ তুমি কি একটা কাজ করতে পারো, আমার ভাগ্নি আছে, তার জন্য কিছু করতে পারো কি? তুমি বলো মা, এখন কি রিজভি খানকে কি একদিন বলবো আমাদের বাসায় আসতে? জি খালু, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। গুড, এই তো তোমার মন ভালো হয়েছে, কখনো চিন্তা করো। শুটিং ছিল আর কি, সেজন্য ভাবলাম এটা আপনার সাথে দেখা করে দেয়। না না, তোমার দিকে বোঝাই যায় লাগেজটাকে শুদ্ধ শুটিং থেকে আইছো। তারপর আর বিষয় হলো ভাই, আপনারা তো আর আমার নিবেন না। তোমার নিয়ে মুখে মুখে কল, তোমার যে দোষ তার মধ্যে সবচেয়ে মারাত্মক দুইটা দোষ আছে। বস, এই দুইটা দোষের কথা আমি কই। আপনি কইবেন কোন? তোমার দুইটা সমস্যার প্রথমটা হইলো তুমি মিয়া পেমেন্ট খালি অ্যাডভান্স চাও, আর দ্বিতীয় সমস্যাটা টাইম। তোমার তো কোনো টাইম জ্ঞান নাই। তোমার 8টায় ডাকলে তুমি আহো 2টায়। ভাই খুব ভালো বলছেন না? আর আপনাদের এই মজনু, ওর খুব টাইম জ্ঞান আছে, আর মানে অ্যাডভান্স আর সে কাজই করে না, এমন একটা ভাব দেখাইতেছে। ভাই এর মজনুর কথাটা কি লেগে আইলো? মজনুর কথাটা কি লেগে আইলো? এখানে এর তো কথা হইতেছে তোমার হলে, এখন তো মজনুর লয় কথা হইতেছে না। না না, আমি এটা কেন বললাম, কারণ মজনু আপনাদের ব্যাপারে বিভিন্ন রকম কথা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, এগুলো আমার ভাই সহ্য হয় না। আমি কিছু বলিও না, কিন্তু তারপরেও এই বিষয়টা আসলে আমি খুব মানে ভালো মানতে হয় না ভাই। না, এখন এমন একটা অবস্থা হয়েছে, মজনু নিয়ে কিছু বলাও যাবে না। মাসুদ শুন, আগামীতে আমরা একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলেছি, যেটা খুব বাজেট টাজেট বেশি এবং খুব ভালো করবো, বাজারজাত করবো মিউজিক ভিডিওটা। সেরে চিন্তা ভাবনা করছি, তোরা নিবো। তাহলে ভাই এটা রিকোয়েস্ট করতে যাই, সেটা হলো এই মানে মিউজিক ভিডিওর পেমেন্টটা একটু বস আগে দিয়ে। দেখছেন, মানে দুষ্টার কথা কইছেন সময়। না ভাই, কেন বলছি এটা, বাজেট আপনাদের বেশি সেই জন্য। ওই আমরা কি কারো টাকা পয়সা মাইরা খাইছি? 2-এর জায়গায় 5, 5-এর জায়গায় দিছি তো, দেই নাই। তাহলে আচ্ছা যাই হোক ভাই, জায়গা অনেক বাজে গেছে তো। হ্যাঁ যা, বাসায় যা রেস্ট কর, আরাম কর। যা ব্যায়াম ভাই। এটা আবার কি দেখাইলি? আনাজ খেলে না কাজ করলে? যা 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 যা। পোলা বানাইলে যাও আর কি, দেখ না কোনো পাচ্ছি। ভাই প্রতিবেদনটা যা হচ্ছে না ভাই, এই লিখু ভাই, কোনো কিছু যেন বাদ না পড়ে। তুমি আমার ওই বাল্য বিবাহের কথাটাও লিখে দিও। আচ্ছা, যদিও সেটা একটা অভিশাপ ছিল, কিন্তু আবার এক ধরনের আশীর্বাদও ছিল, কারণ ওইরকম একটা লক্ষ্মী বউ না পালি আমি এরকম স্বর্ণছাড়া জীবনযাপন করতে পারতাম না। আর শোনো ভাই, ওই যে আমার নিয়ে শাহানুরে নিয়ে একটা সম্পর্কের গুঞ্জন হয়েছিল না, একটা সম্পর্ক নিয়ে, ওইটাও লিখে দিস। আর যা শুনেছিস তা কিন্তু কিছুটা হলেও সত্য, তাই নাকি ভাই? আচ্ছা, পত্রিকা তোর ভাবির কাছে আবার যাবে না তো? যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত করবি, এর একটা কপি যেন শাহানুরের হাতে পৌঁছায়। অবশ্যই ভাই, কিভাবে শাহানুর আপার কাছে সেটা পৌঁছাবে সেটা আমি বুঝবো, আপনাকে টেনশনই নিতে হবে না কোনো। ভাই একটা ইনফরমেশন লাগবে আমার, সেটা হচ্ছে যে আপনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন কবে, মানে তারিখটা মনে আছে ভাই? আরে তোর মনে নাই? 27শে অগাস্ট 2008 দুপুর 12:35। ও আচ্ছা, 27 আগস্ট না, 27 আগস্ট 12:35। হ্যাঁ আর শোন ভাই, ওই যে গরু বেচে যে সিনেমা বানাইছি, ওইটাও একটু লিখি। ওইটাও লিখবো? হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে।
কোনো ইনফরমেশন বাদ যাবে না। না ভাই, কোনো ইনফরমেশন বাদ যাবে না ভাই। এইটা যদি ছাপা হয় তাহলে একদম কাপাকাপি লাগে যাবে। একদম ভাই। শোন ভাই, তোর এই ছবি একদিনে হয় নাই, বুঝেছিস? পুইরে পুইরে তামার তার হয়ে আজকের ছবি হয়েছে। জি ভাই, জি ভাই। কি কি লিখেছিস একটু বল তো দেখি। লিখেছি হচ্ছে, আমি খালি পয়েন্টগুলো বলে দিচ্ছি আপনার, ঠিক আছে? পয়েন্ট আউট করেছি। বাল্যকালে বাল্যবিবাহ, যৌবনে এফডিসির প্রোডাকশন বয় এবং চাকরি। ট্র্যাজেডি হচ্ছে কালা কাপড়ের জন্য পুলিশের হাতে গ্রেফতার, তারিখটা আমি পরে বসায় দেবো, বুঝছেন? গরু বিক্রি করে ফিল্ম, এটার ডিটেলটা লিখবো, ফিল্ম তৈরি। স্ক্যান্ডাল হচ্ছে শাহানুরের সাথে নানা জায়গায় আপনার প্রেমের গুঞ্জন। আর উপসংহারে একদম আপনার একদম স্টেটে লিখে দেবো, ঠিক আছে ভাই? সুন্দর সুন্দর, অদ্ভুত অদ্ভুত। ভাই তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে 27 অগস্ট 12:05 হচ্ছে 2008 সালে পুলিশের হাতে ধৃত, পুলিশ ধরে নিয়ে গিয়ে মানে খাপান দিয়েছে, সেটাও লিখবো নাকি ভাই? না, ওটা লিখবো। দে 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 দে, সত্য কথা লিখেছে। ভাই কি দেখছেন? কিনে কিনে না ছবি তুলবেন? দাদা কি আমার উপর রেগে আছেন? ফোন টোন করছি, ফোন ধরছেন না। হ্যাঁ, রেগে তো আছি। অনেক ভেবেচিন্তে দেখেছি যে তোমার সাথে থাকা আমার ঠিক হবে না। ঠিকই ধরেছি, রেগেই আছেন। একটা কথা বলবো দাদা, আপনার একটা দোষ কি জানেন? আপনাকে তো আমি বলেইছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা আপনি আমার মুখের উপরে বলে দেবেন। কিন্তু আপনি সেটা করেন না, আপনি মনের মধ্যে পুষে রাখেন। কেন, আপনি যদি আমাকে মারেন, আমাকে যদি শাসন করেন, তাহলে কি আমার প্রেস্টিজ চলে যাবে? কোনোদিন আমার প্রেস্টিজ চলে যাবে না। করুন না, করুন না, আপনি আমাকে জুতো পেটা করুন না, কোনো অসুবিধা নেই আমার। আরে রাখো, ও কথা বহুবার তোমার মুখ থেকে শুনেছি। প্র্যাকটিক্যালি কি জানো, তুমি আমাকে অসম্মান করতে চাও। আরে ভাই, সম্মানটা হলো এই বুকে, কিন্তু তোমার সম্মান মুখে। দাদা, এটা আপনি কি বলছেন দাদা? এখন তো আমার মনে হচ্ছে যে আমি মরে যাই। আমি ধরণীকে বলি, ধরণীর দিদাও আমি ঢুকে পড়ি। কে আছে, কে আছে আপনি ছাড়া এই শহরে? আমার কে আছে? আমি বাবা মা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঢাকা এসেছি, আপনাকে গুরু মেনেছি না। আপনি বলে দিন যে কে আছে। এখন যদি আপনি মুখ ফিরিয়ে নিন, আমি যাবোটা কোথায় বলুন তো আপনি? যদি আমি জানি না, তা আমার যদি কোনো ভুল হয়ে থাকে দাদা, আমাকে মাফ করে দিন না, প্লিজ প্লিজ দাদা। আচ্ছা ঠিক আছে, হবে সেটা। না দাদা, আপনি মুখে বলুন, প্লিজ মাফ করে দিন না দাদা। আচ্ছা দিলাম তো, বললাম তো। না না, মাফ করে দিন না, বলুন না দাদা। হ্যাঁ বলছি তো, মাফ করলাম। কালকে সারা রাত ঘুমোই কি করে দিয়ে এই জীবনীটা লেখাইছি। এর মধ্যে খুঁটিনাটি বিস্তারিত কোনো কিছু বাদ দিই। লেখানোর পরে আমি নিজে 10 বার পড়েছি। তুমি এটা ছাপাও, আলোড়ন হয়ে যাবে একদম। ঘটনা হলো কি সই ভাই? আরে ঘটনা তুমি রাখো, দেখো না, এটা ধরো আগে, তারপরে দেখো এই যে ছবিও আনিছি, অনেকগুলো ছবি আনিছি। তুমি যদি চাও এই ছবির বাইরেও আমি তোমার অনেক ছবি দিতে পারি, ঠিক আছে? তোমার তো নিশ্চয়ই অনেক স্টুডিও পরিচিত আছে, সেখানে গিয়েও আমি ছবি তুলে দিতে পারি, কিন্তু তুমি এইটা একটু ছাপানোর ব্যবস্থা করে দাও। ঘটনা হচ্ছে কি সই ভাই, এটা রাখেন, আপনার কাছে রাখেন। আপনি কিছু মনে করেন না, আমার এইটা আপনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করার ইচ্ছা আছিল। যদি তাই করতে পারতাম তাহলে জগৎকে জানাই দিতে পারতাম সহিমে কেডো। কিন্তু সহি ভাই, সমস্যা হচ্ছে কি, আপনি কিছু ভুল বুঝেন না, আর সম্পাদক না এটা ছাপতে রাজি না। আমার ভুল বুঝেন না।
মিউজিক ডিরেক্টর না অন্য কিছু এমনি করে নাচি গা স্যার আই মিউজিক আমার যাও আচ্ছা তুমি তো আশ্চর্য মেয়ে, সেই যে আমাদের বাড়ি থেকে এলে আর তো গেলে না। কেন ভাবি, তোমার সাথে তো আমার প্রায়ই ফোনে কথা হয়। আচ্ছা ফোনে কি সব কথা বলা যায়? তুমি বাড়ি থেকে আসার পরে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, আর তোমার এই ভাইয়ের কথায় তুমি কিছু মনে করো না, ও একটু এইরকমই, আমি ওকে লাইন ছাড়া করব না ভাবি, আমার কারণে তোমাদের মধ্যে কোনো প্রবলেম করো না। প্রবলেমটা কি জানো? ও আমার বাপের বাড়িতে গিয়ে আমার খালাতো বোনকে দেখে বলে, বাবা আমার শালিটা তো খুব সুন্দর, আসলে মিউজিক ভিডিও করতে করতে ওর মাথাটা গেছে। তোমার কি খবর? তোমার কত দূর অগ্রগতি? ভাবি ওরকম কিছু না, আমার খালু এফডিসির এক নায়কের সাথে কথা বলছে, ওই নায়ক বলছে যে হেল্প করবে। তুমি কিন্তু একটু দেখে শুনে পথ চলবে, এই ফিল্ম লাইনটা না খুব একটা ভালো না। হ্যাঁ ভাবি অবশ্যই, আর আমি কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আমি তোমাকে জানাবো। জানো, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। শোনো, চিনি একটু কম। সবিন মিয়া, ও সবিন মিয়া, আরে খারান না, খারান খারান খারান, আরে কথা আছে, খারান না। কি হয়েছে, এরকম মন খারাপ করে আছেন কে? কিছু ভালো লাগতেছে না, খুব হতাশ লাগতেছে, আমার দ্বারা কিছু হবে না। এটা একটা কথা কইলেন আপনি? আপনি যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যান তাহলে কেমনে? আপনি হইলেন আগুনে পুড়ে যাওয়া কয়লা, আপনার হইব না তো কার হইব? কোনো উপায় দেখতেছি না। এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে তো হইব না, এই লাইনে এত সহজে কিছু পাওয়া যায় না। শুনেন, আপনার ব্যাপারে কথা বুঝি একজনের লগে, এখন আপনার লগে সরাসরি কথা কয়ে দিই। আয় না আমার লগে, আয়। মন খারাপ করেন না, আমি আছি, আমার উপর বিশ্বাস আছে না? হইব একটা কিছু হইব, আয় না। একটু বস, আপনি না কইছিলেন আপনার কামের লেগে একটা লোক লাগবো, লয়েছি আমগো লাইনে নিল। দেখতেছেন আমি একটা কাজ করতেছি, আপনার লাইনের লোক এখন কেমন সময় আছে এগুলো দেখার, যান পর আসেন যান। আর আপনিও কি যান যান পর আসেন যান। বস তাহলে পরে কথা বলুন। আর দেখি যান। প্রিয় দর্শক শ্রোতা, তারকালাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, নড়াইলের কৃতি সন্তান জনাব শফি আহমেদ। এখন আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্রের প্রতি যে আপনার ভালোবাসা, এটা কার অনুপ্রেরণায় পেয়েছেন আপনি? প্রথমেই আমি আমার প্রিয় হাজার হাজার দর্শকদের, যারা আজকে আমার এই সাক্ষাৎকার দেখতেছেন, তাদের ধন্যবাদ দিতে চাই। আপনারাই হচ্ছেন আমার প্রেরণা, আপনাদের অনুপ্রেরণাতেই আমি আজকের পরিচালক শফি আহমেদ। তো আরেকটা কথাও না বলে পাচ্ছি না, এই সিনেমাই হচ্ছে আমার ভালোবাসা, মাই লাভ যারে বলে আর কি। সিনেমাই আমার জীবন, সিনেমাই আমার মরণ। ওই যে গেটিসবার্গ অ্যাড্রেসে আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের ভাষণে বলেছিলেন না, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, সেরকম আমি শফি আহমেদ বলতে চাই, ফর দ্য সিনেমা, অফ দ্য সিনেমা, বাই দ্য সিনেমা। এরই মাঝে আমাদের অসংখ্য ফোন আসতে শুরু করেছে, আমরা একটা ফোন রিসিভ করি। হ্যালো, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি সাইদুল, নড়াইলের গোবরা থেকে বলছি। আরে সাইদুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শফি ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। শফি ভাই, আমরা জানি আপনি আপনার নামকরা চলচ্চিত্র কালা কাপড়ের শাহানুরকে নায়িকা হিসেবে নিয়ে এসেছিলেন, এবং যতদূর জানি তার সাথে আপনার একটি প্রেমের সম্পর্ক দাঁড়িয়েছিল। তার ব্যাপারে আপনার বর্তমান ফিলিংসটা কি জানাবেন? খুবই ব্যক্তিগত প্রশ্ন করেছেন সাইদুল ভাই,
এর উত্তর দিতে গেলে আমার সংসার তছনছ হয়ে যেতে পারে। কিন্তু তারপরও আপনি এমন একটা প্রশ্ন করেছেন যার সঙ্গে আমার প্রেম, আমার আবেগ জড়িত। আমি আশা করতেছি এই অনুষ্ঠানটির হাজার হাজার দর্শকদের মধ্যে আমার প্রিয়তমা শাহানুরও আছে। তাই জাতির সামনে আমি বলতে চাই, শাহানুর, তোমার প্রতি আমার যে ভালোবাসা, যে প্রেম, তা আমার হৃদয়ের গভীরতম স্থানে এখনো তালা বেঁধে আছে। ইংরেজিতে যাকে বলে লাভ, আই লাভ ইউ শাহানুর। শাহানুর, মাই লাভ, লাভ, লাভ অ্যান্ড লাভ। হ্যাঁ, আরেকটি ফোন নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো শফি ভাই, এ কি বলছেন আপনি? আপনার বিবেক বলতে কিচ্ছু নাই? সংসার স্ত্রীর প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই? দেখেন ভাই, এই কথায় কথায় আমার স্ত্রীকে টাইনে নিয়ে আসবেন না তো। আমার স্ত্রী না থাকলে আমি শফি আহমেদ হতে পারতাম, পরিচালক হতে পারতাম, বুঝতে পারতেছেন না? ওগো, তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারিস। আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? কোত্থেকে বলছেন? শফি ভাই আসসালামু আলাইকুম, লিকু বলছি। লিকু, তুমি কোথা থেকে ফোন করিছো? এখানে কেন ফোন করিছো? তোমার না মানা করিছে আমারে ফোন করতে? ভাই আমি নায়ক হব ভাই। নায়ক হবো? নায়ক হওয়া এত সহজ কাজ না, বুঝতে পারিছো লিকু? নায়ক হওয়া এত সহজ কাজ না, বুঝতে পারিছো ভাই? বুঝতে পারিছো লিকু? শফি ভাই, হ্যাঁ শফি ভাই, কি হয়েছে? কি কি হলো কি? হ্যাঁ, আবার বোধহয় স্বপ্ন টপ্ন দেখেছি। শফি ভাই, আপনি ইদানিং অনেক বেশি স্বপ্ন দেখছেন। এই রাতের বেলা কি বিড় করে বলছেন, আর কি বুঝতে পারিস আমি সেটা বলেন তো তিনি। বাইরে দুশ্চিন্তায় পড়ে স্বপ্ন দেখি। আমার এখন নড়াইল চলে যেতে ইচ্ছে করছে, এখানে আর ভাল লাগতেছে না। মনে হয় আমার দ্বারা কিছু হবে না। ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের উপর না কুফু নেমে এসেছে। আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের উপর কুফা নামবি? না, আমার মনে হচ্ছে যে কোনো একটা অন্যায় নিশ্চয়ই করেছি। আপনি একটু ভাবে দেখেন তো ভাই, কি অন্যায় করেছি ভাই, একটু ভাবেন তো। আচ্ছা তুই শো, জি, মনে করিস না। শোনো লালু, জি, আমার যে কয়েকজন শিশু দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ইস্পাতের মতো দাঁড়িয়ে আছে। সবার ভিতর থেকে কিন্তু আগুনের ফুলকি বেরোচ্ছে। না সে তো বটেই দাও। আর আমার ফর্মুলা মানে প্রতিষ্ঠিত ফর্মুলা, এই ফর্মুলার উপরে সবাই কাজ করছে। ছি ছি, আপনি কি বলছেন দাদা? চতুর্দিকে আপনার নাম নিয়ে তো জিকির চলছে, জিকির। হায় ভবানীপুরি, হায় ভবানীপুরি বলে মানুষ মুখে ফেনা তুলে তেনা দিয়ে মুছে ফেলছে, জানেন আপনি? সেদিন একটা লোক আমাকে কি বললো জানেন? যে তুমি যে জায়গাটায় রয়েছো তুমি, সেটা একটা বটবৃক্ষ। তো বটবৃক্ষের নিচে নাকি কোনো গাছ জন্মায় না, যেটা জন্মায় সেটা নাকি ভেড়ান্ডা গাছ। হ্যাঁ, তো গজাও। কি গজাবো বলুন তো? শিকড় গজাবে, আমার পাশ থেকে দূরে সরে গিয়ে ডালপালা ছড়াবে। বেমান, যাকে শিখে দিকে দিলাম সব বেমানি করছি। দাদা কি বলছেন, কাকে বলছেন ঠিক বুঝতে পারছি না। তোমাকে বলছি না, আমি শুধু এইটুকু বলছি তোমাকে যে তুমি আমাকে দাদা বলে ডেকো না, ভাই বলে ডেকো। অসম্মান করো কেন? হ্যাঁ, কখন আর এটা করবে না। তোমার মিউজিক ভিডিওর ডান্স ডিরেকশন আর দরকার নাই, এতে করে টাকাও নষ্ট হয়, সময়ও নষ্ট হয়। তাহলে মিউজিক ভিডিও কি দিয়ে বানাবো? ডান্স ডিরেকশন আমি দিব। তুমি ড্যান্স ডিরেকশন দিবে? হ্যাঁ। মানে আমার মিউজিক ভিডিও ড্যান্স ডিরেকশন তুমি দিবে? হ্যাঁ, আমি দিব। এই সমস্ত ছোটখাটো কাজে তোমার যাওয়ার দরকার নাই। ছোট কাজ? ও, আমি করলেই ছোট কাজ হয়ে গেল। এখন থেকে তোমার নায়িকাও লাগবে না, ডান্স ডিরেক্টর লাগবে না, সবকিছু আমি করুম। ওই তোমার মিউজিক ভিডিওর নায়িকাও হমো আমি, ডান্স ডিরেক্টর হমো আমি। তার মানে ডিরেকশন দিবে তুমি, নাই গইবে? হ্যাঁ, হমো। তুমি আয়নার সামনে দাঁড়ায় তোমার দেখছো কেন? তোমার শরীর স্বাস্থ্যের যে অবস্থা, নায়িকার কোনো জায়গা বাসা আছে? আমার তো মনে হয় নাই। তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এখন থেকে তুমি মেয়ে নাচাইবা আর আমি ছেলে নাচাবো। রিহার্সেল রুমটা হচ্ছে একটা পবিত্র জায়গা। রিহার্সেল একটা পবিত্র বিষয়। সে তো নিশ্চয়ই দাদা। আর এখানে আমাদের মা বোনরা রিহার্সেল দিতে আসে। জি জি। তো তাদের সাথে ঠিক সেই ধরনের আচরণ করতে হবে যাতে তারা কোনো দুঃখ না পায়, তাদের অসম্মান যাতে না হয়। রাইট, অসম্মান যাতে না হয়।
তাই বলেও মানে মাঝে মধ্যে মানুষের যে ভুল ত্রুটি হবে না, না সে মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে। হ্যাঁ, আর ওইটা এরকম কিছু ঘটে গেলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সে তো নিশ্চয়ই ক্ষমা না করলে চলবে। হ্যাঁ, তো দাদা হঠাৎ করে আজকে ভাষণ দিয়ে ফেললেন। না না, ভাষণটা আসলে কথাটা ঠিক না, মানে কথাগুলো বলছি এই কারণে সবাই যাতে এই রিহার্সেলে এনকারেজ হয়, সবাই একটা উদ্দীপনা, যাতে সবাই পজিটিভ। জি লালু, এত আকবর এই কথা বলো কেন? এই সভাটা তোমার এখনো গেল না? আরে রানু ভাই তো বলবে, আর কি বলবে? তুমি বলবে। সুজাম তো সেটাই বললাম যে দাদা বললেই তো অনেক ভালো লাগে। বলেন রানু ভাই, বলেন তো কি বলতে চাচ্ছিলেন? না, আমি এমন কিছু বলতে চাচ্ছি না, রিহার্সাল শুরু করুন। দাদা তাহলে আমি শুরু করে দিই। করো। তাহলে একটু সবাই একটু একটু স্পেস দেন। বিষয়টা তো আপনি আগে থেকেই জানেন, গল্পটা জানানো হয়ে গেছে আপনাকে। আজকে যে অংশটা আমরা করব, আপনি নবাবের কারাগারে বন্দি। নবাব যে পর্যন্ত না তার লালসা চরিতার্থ করতে পারছে সে পর্যন্ত আপনাকে ছাড়ছে না সে, আর আপনি সেটা হতে দিতে যাচ্ছেন না, এবং আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি খোদার দরবারে হাত তুলেছেন, তুলে খোদার দরবারে আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন। ঠিক আছে, ওকে শুরু করুন। আর আপনি বসে পড়ুন, তো হাঁটু কেটে বসে পড়ুন, এরকম পরবার দেখার দিকে হাত তুলে ফেলুন, এরকম করে বসে এরকম করে হাত তুলে বলুন। হ্যাঁ বসুন। হ্যাঁ, চিনটা একটু আপ থাকবে এরকম করে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলবো না। পরবার দিকে হ্যাঁ পরবর্তীকার দোজাহানের মালিক, দুজাহানের মালিক, এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আর্তনাদ কি তোমার আরশে পৌঁছায় না? এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আত্মনাদ কি তোমার কানে পৌঁছায় না? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? এই অত্যাচার থেকে আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। এই থামো 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 থামো। কি হয়েছে দাদা বলতো? এই নাটকে কান্নার দৃশ্য আছে? আশ্চর্য, এই দৃশ্যে এই মেয়েটা কাঁদবে না? খোদার দিকে হাত তুলে কি বলছেন আপনি? সে কাঁদবে কি কাঁদবে না সেটা কে বলবে? সেটা আমি বলবো না তুমি বলবে? এই নাটকের ডিরেক্টর কে? নিশ্চয়ই আপনি ডিরেক্টর। তাহলে তুমি বলছো কেন? আশ্চর্য, আমি মেয়েটাকে দেখিয়ে দেবো না? এটা সমস্যাটা কোন জায়গায় আমাকে একটু বুঝিয়ে বলুন তো। সমস্যা মানে তুমি সবসময় একবারই কথা বলো। আমি একবারই কি কথা বলছি? আমি বলছি যে ওকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আপনি হঠাৎ তো খেপে যাচ্ছেন কেন? খেপে যাবো না। ডিরেক্টর তুমি, ডিরেক্টর নাকি? তুমি ডিরেক্টর? আমি বলবো তো আমি। কথা আমি তো বলছি না দাদা আপনাকে, আমি কি বলেছি একটা বারো যে আমি ডিরেক্টর, আপনি ডিরেক্টর, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ওকে। এখানে আমার দোষটা কোথায় আপনি জিজ্ঞেস করুন সবাইকে। সবসময় তুমি একবারই কথা বলো, বেয়াদব কোথাকার। ঠিক আছে আশ্চর্য, ওকে ভুল হয়েছে, সরি বলছি। যা আবার বলে সরি? সরি কি? হ্যাঁ সরি কি? ভুল করবে আর একটা সরি করবে? আচ্ছা যাক যাক বাকি কোথাকার? যাক আস্তে রিল্যাক্স। এই আপনারা জান তো শানু, আপনাকে আমি দৃশ্যটা পরে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে শানু ভাই, আপনি আসুন, আপনি জোর দিন একটু কথা বলছি। দেখলেন তো রানু ভাই বেয়াদবির কারণটা দেখলেন? আরে শুরু তো আপনি করতে বললেন। আরে ভাই আমি তো ওকে রিহার্সাল দিতে বলেছি। আমি কি বলেছি ওকে ডিরেকশন দিতে? না না, যেটা হোক যাকে এটা নিয়ে আর এত রাগারাগি করে লাভ নেই, কারণ হচ্ছে কি যে নিজেদের মধ্যে, তাই না? তাছাড়া আপনারই তো শিষ্য, এগুলো বুঝতে পেরেছি। বলতে পারে, বলতে পারে। চিন্তা করবেন, আমি যে আপনাকে জিনিসটা দেখালাম সেটাকে ঠিক ছিল না? মেয়েটাকে খোদার দিকে তাকিয়ে কাঁদবে না মেয়েটা? ঠিকই তো ছিল, আপনি যা বুঝেছিলেন তাই ঠিক ছিল। ওই বুড়া বেটা বোঝালে ভালো লাগে না, আপনারটা ভালো লাগে। আর ওই বেটা যে আপনার এত কিছু করে গেল, এত অপমান করলো সবার সামনে, আপনি চুপ করে থাকলেন, কিছুই করলেন না। সেটাই আমার করা উচিত ছিল। উনি আমাকে ধাক্কা দিলেন, আমি যদি ধাক্কা দিতাম তাহলে কেমন হতো বলুন তো? না আপনি তো সম্মান দেখালেন। সেটাই ভুল হয়েছে। এবার লালু কি বলছে ফিসফিস করে? না কিছু বলছে না, আপনার প্রশংসা করছিল, তাই? ভালো কথাই তো বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বসেন না, তোমার কথা বলা শুরু করবে। মানে একটু বেশি বেশি করতেছে। নাটকটা ভালো হতে হবে, মনে হয় নাটকটা ভালো হতে হবে, কারণ এটা না ওসি জবাব দিয়ে দিলে ভালো করতে, কিছু করনি দেখে বেশি পায়ে বুঝছে। আপনাকে ভালো ডিরেক্টর
অনেক কিছু করার আছে, যেমন পড়াশোনা। না আচ্ছা বাদ দেন, অত মন খারাপ করেন না। আরে এটার ব্যাপারটা হচ্ছে যে সবই দুঃখের মধ্যে জিনিসটা ভালো হবে। ঠিক হয়ে যাবে না। তো দাদা একটা কথা বলবো, সেটা বললে বুঝতে পারছি না অন্যায় হয়ে যাবে কিনা। রিহার্সালটা কি আজকে হবে নাকি বাদ দিয়ে বাড়ি চলে যাব? আজকে বোধহয় হবে না, কালকে থেকেই শুরু করি। সেই তাহলে আমি চলে যাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি রানুভাইয়ের সাথে কথা বলে আসি। আর তাহলে আমিও চলে গেলাম। হ্যাঁ জি, তো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ কালকে দেখা হবে না। হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, মনে কিছু করবেন না। তুমি অটো যাবো না? আপনার বাড়ি তো দূরে, সে আমার কাছাকাছি নামা দেবে না আমার বাড়ির কাছে। না ঠিক আছে, আমার সঙ্গে আসা এমন কোনো জরুরি কিছু। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। আসসালামু আলাইকুম। আমিও গেলাম, যাই। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আপনি যেভাবে আসলে গুরুর কাছ থেকে আমাকে শেভ করলেন না, মানে আপনাকে থ্যাঙ্কস না দিয়ে তো কোনো উপায় আছে বলুন? থ্যাঙ্কস দেওয়ার কি আছে, এটা তোমার দায়িত্ব ছিল। আপনি তো অনেক ভালো মানুষ লালু ভাই। আর ভালো মানুষ আর হতে পারলাম কই? যে সমাজ ব্যবস্থা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ পোকা, বুঝলেন? কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। কি বলুন তো? এই যে আপনার গুরু ভবানীপুরের, এই যে আপনার এত আবল তাবল কয়, এত বকাঝকা করে, তা আপনি এত সহ্য করেন, কিছু বলতে পারেন না? আপনি তো আমার গোটা ব্যাপারটাই টের পাননি। বলবো সালা ভবানীপুরি আমার ক্লাউন মনে হয়। ওকে আগে বাড়তে দিন না, আগে বাড়তে শেষ বিন্দুতে এসে দাঁড়াক, তুলে এমন ঝেড়ে দেবো না নিচে, একদম কার্টুন ছবি হয়ে যাবে, আর যে কুচি কুচি দাড়ি চতুর্দিকে ছড়িয়ে থাকবে। আরে না সত্যি আমি আপনাকে বলছি, আমি যখন যাত্রা করতাম না স্টেজ, একদিন ভিলেনের সঙ্গে সিকোয়েন্স আমার চলছে, সামনে থেকে একজন দর্শক কে জানো উঠকো লোক কি যেন বলে উঠলো, চুল ধরে টেনে এনে এমন সপাটে চল মারলাম না, দর্শকদের ক্লাব দিতে শুরু করলো। আর আমার ভয়ে একসময় বাঘে মহিষে। ভাই জি ভাই, এত রাতে এখানে কি বিষয় বলেন তো? আপনারা ছেলে যুবক যুবতী কথা বলছেন, এটা মহল্লা তো ভাই। ওই আর রাখেন, আপনি এটা তো ঠিক করছেন না ভাই। হ্যাঁ মানে আপনি যেটা ভাবছেন সেরকম কিছু নয়, মানে আমরা নাটকের রিহার্সালের ব্যাপারে একটু আলাপ করছিলাম। রিহার্সালে এত রাতে মহল্লার মধ্যে আপনারা তো কোনো ঘরে করতে পারেন, এটা তো ঠিক না ভাই। এটা ঠিক করে তারপরে করেন। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা কোনো কাজই করতে পারি না। সহযোগিতা তো আছেই, কিন্তু এটা কি মহল্লার মধ্যে আপনারা এরকম যুবক যুবতী কি এরকম না, এটা ঠিক না। আপনারা জায়গা মতো গিয়ে করেন, এটা মহল্লার একটা ইয়া আছে। জি সরি। হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখবেন। জি সরি। আসসালামু আলাইকুম। চলুন। এই যে আপনি আবার জায়গায় ছিলেন, চুপসাই গেলেন, এটা কি? এত যে দেখান, এটা হলো কি? আচ্ছা এটা অপরিচিত একটা লোক, আমি ভদ্রতা করবো না? কি আশ্চর্য, আপনি কি বলছেন? আপনি আপনার সেই জায়গায় ফিরে আসলেন বিলায়ের মতো। আপনার কোনো ব্যক্তিত্ব নাই তো দেখতেছি। আচ্ছা আশ্চর্য, কি বলছেন? একটা ভদ্রলোক, তার সঙ্গে আমি সুন্দর করে কথা বলবো? আপনি জীবনে চেঞ্জ হবেন না মানুষটা। ওটা অনেক দূর চলে হইছে গেছে আপনার। চলেন চর মেরে দিত। চলেন, আপনি জীবনে ঠিক হবেন না। আপনি কি খবর তোমাদের? ভালো। ফিরোজ ভাই, রমজান ভাই কই? তো ভাই তোর একটু বাইরে গিয়েছে। অফিস ফাঁকার কে বাইরে? আসবে কখন বলছে? না বলে যায়নি, তো এখনই চলে আসবে। বসে না তো। তারপর তোমাদের কি খবর বলো? ভালো। সে যে গেলেন, আহারে আর তো আপনার খোঁজ খবরই নেই। আপনি না আমাদের বেড়াতে নিয়ে যাবেন বলে বলেছিলেন। হ্যাঁ, সেই দিনের পর থেকেই তো উনি লাপাত্তা। আমি তো এখন আগের থেকে অনেক বিজি, অনেক ব্যস্ত, বুঝছো? আমি তো টেলিভিশনে নাটক করতেছি, তোমরা দেখছো? না, কোথায় দেখিনি তো। দেখবা হয়তো আর কি। আর এগুলো তো আমার তো আসলে কোনো ব্যাপার না, এগুলো আমার টার্গেটও না। আমার টার্গেট হচ্ছে FDC, তো হয়ে যাবে খুব শীঘ্রই। কোথায় ঘুরতে যাওয়া বলো? চলেন আশুলিয়া যাই। আশুলিয়া? এ তো যে কোনো একদিন যাওয়া যায়। আমি তোমাদেরকে প্রয়োজনে কক্সবাজার নিয়ে যাবো, সেন্ট মার্টিন নিয়ে যাবো। আচ্ছা শোনো, ফিরোজ ভাই বা রমজান ভাই যে আসুক না কেন, আসলে একটু আমার কথা বলো যে আমি আসছিলাম। আচ্ছা ঠিক আছে। আমি অনেক বিজি তো। হ্যাঁ আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, কাজ করো ভালো। সব চ্যানেল একই কথা কয়, প্রবলেম আছে চালান যাইবো না। আরে প্রবলেম যে আছে এটা তো আমি জানি না, কিন্তু এটা কেউ চিন্তা করতেছে না। ওই গ্রামের মধ্যে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া যে জিনিস আপনি বানাইছেন, সুযোগ সুবিধা পাইলে কি হইতো? আর এইটা করেই তো চালাইবার পারে। আর সব মাইকে একই সাউন্ড দেয়, একই কথা কয় সব জায়গায়।
তো আমি চিন্তা করে দেখলাম এই চ্যালেঞ্জ ইউনিয়নের কাছে যাওয়া যাবো না, এখন ডাইরেক্ট মানুষের সাপ্লাই দিতে হইব। সিটি কোম্পানি আছে না, অগর কাছে যেমন লাগবো, অগরে কইতে হবে এই মালটা ছেড়ে দাও মার্কেটে, দেখো পাবলিক কেমনে খায়। বুঝার পারছেন আপনি? হ ভাই, সাধারণ মানুষের জন্যই এখন আমার কাজ করতে হবে। এইসব চ্যানেল ফ্যানেলে গিয়ে আমি আর পরিহাসের পাত্র হতে চাই না। আমার খারাপ লাগে না? আপনার যখন খারাপ লাগে আমারও তো লাগে। আর শুনেন, এত হতাশ হওয়ার কিছু নাই, দৌড়াদৌড়ি করতে হইব। আরে আর কেউ না হয়তো উপরওয়ালা দেখতেছে, তো আপনি কষ্ট করতেছেন, দেখতেছে না? আল্লাহর উপরে ভরসা রাখেন। ঘটনাটা হচ্ছে যে এই যে সারাক্ষণ বেতন আর বেতন, এই সারাক্ষণ বেতনের কথা বললে হবে? অফিসটা আগে কোন জায়গায় ছিল? তোমরা সবাই কইলেন যে এই জায়গায় অফিস আছে, তা এই জায়গায় নায়ক নাকি আসবে চায় না, এই জায়গায় ঢোকে না, এই জায়গায় বিজ্ঞাপন পাওয়া যায় না। সেসব চিন্তা করে ওই অফিসটা এক রুমের একটা রুম ভাড়া নিল, কত সুন্দর ঝকঝকা পকপকা, চকচকা ডিস্টেম্পার, পর্দা লাগানো, খুব সুন্দর। এখন কি ওই বেতন বেতন করে যদি তোমরা কথা কেন তাহলে হবে? তোমাকে তো পদ দেওয়া গেল, পদে তো বেতন, সাংবাদিক বেতন কিসের? ভাই টেকা ছাড়া তো ঢাকা শহর টেকা যায় না, বোঝেনি তো, বেতনও থাকে। আহারে সেটা ঠিক আছে, শোনেন মোর কথা শুনেন। ওই লোকটা ছিল কিন্তু তামাকের ব্যবসায়ী, হ্যাঁ, সারা জীবন কিন্তু গান বাজনার পিছনে মনটা ছিল। ঢাকা শরৎ আইসাই আপনি যে এখন সিনে পত্রিকা করি, জি, এটা কিন্তু এমনি এমনি না হয়, এটার পিছনে কিন্তু অনেক মায়া মমতা আছে। এই যে পত্রিকার কত সুন্দর কালার, চকচকা পরিষ্কার, কিন্তু এসব কার ছবি? ছোট ছোট নায়িকার ছবি, ছোট ছোট নায়কের ছবি, এগুলো তো হবে না। বড় বড় নায়িকা যারা বাজারাত, যারা মার্কেট, যারা কাটতি ভালো, হুর হুর কপ কপ অবস্থা, এক নামে চেনে, এরকম নায়ক নায়িকা ধরে আনো, ছবি ছাপাও, হ্যাঁ, দেখবেন যে পত্রিকার মান উন্নত হয়েছে, বিজ্ঞাপন বহুত আসেছে, তোমার টাকা পয়সা বাড়ছে, সব কিছু ঠিক হয়ে যাবে। জি ভাই, আমি চেষ্টা করতেছি, কিন্তু এই একটা কথা আছে ভাই, আমার সাংবাদিক নিয়োগের দায়িত্বটা আমাকে দিবেন। আরে সে দায়িত্ব দেওয়াই আছে। মুই জেলা মনে করেন যে আসো অফিসত, মুই এই চেয়ারত বসিনো, মোরা বর্তমানে তোমরা বসিলেন, বাকি সাংবাদিক ভাইরা এতে বসিল, সমস্যার তো কোনো ব্যাপার নাই ঢের কোনো, নাকি? ঠিক আছে ভাই। কেমন আছেন দাদা? আপনি আমার গুরু 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 ভবানীপুরী। তোর এরকম এরকম নাম রেখেছিল কে বলতো? তোর নামটা রেখেছিল কে? তোর বাবা, ঠাকুরদা, না অন্য কেউ? ওকে শুদ্ধ মারতাম, ওকে শুদ্ধ মারতাম, ওকে শুদ্ধ মারতে পেলে আমার অনেক আফসোস। তুই দাড়ি কামাস না কেন? তুই যে দাড়ি রেখেছিস, দাড়ি কামাস না, দাড়ি কামাতে পারছিস না? হ্যাঁ, তুই এখন কিছু বলছিস না, তোর কিছু বলার নেই, এখন কিছু করতে পারিস না? তোকে নিয়ে যা খুশি তা করবো, যা খুশি তা করবো, তোর কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। কি কথা বলছিস না কেন? বিশাল মনে করিস নিজেকে,
তুই কি করতে পারছিস? তুই কিচ্ছু করতে পারছিস না, তোর পক্ষে কিচ্ছু করা সম্ভব না। কিছু করতে পারলি তুই? তোকে ফাটাবো, তোকে ভাঙবো আজ। তোর কোনো কিছু করার থাকলে খবর। এখন তো দেখি কি ঝামেলার মধ্যে ফালাইলেন, কি বিপদের মধ্যে ফালাইলেন। আপনার মজনু ওই দিন ঘরে দেখি মানে আমার বউর সাথে কি যে অবস্থা নাচার আছে, আপনারা সাবধান করে দেন তো। কি হয়েছে ব্যাপারটা খুইলা কইবেন? এটা খুইলা বলার কিছু নাই। ও একটাবার ওরে দেখছে আয়নাতে, ওরে কি এর মতো দেখা যায়, কলকুটের মতো, ওরে ঘোড়ার মতো, ওর মুখটা চুক্ষা, হাফ লেডিস, তার মানে যারা কয় হিজটা, ও কিনা নায়ক হইবার চায়। ওর গলার আওয়াজ বাইরে না, হাঁসের মতো প্যাক 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 করে কথা কয়। ও আমার বউর সাথে নাচে, এটা কি ক্লাব? কল তো দেখি এটা কোন ধরনের কথাবার্তা। একটা কথা কই, হ্যাঁ আমি লই আইনে, হ্যাঁ আপনি আছেন, হ্যাঁ আপনি আইয়া কাম দিছেন, খামোকা আমার দোষারোপ করেন না। ভালো হইলে সব আপনার, খারাপ দিয়ে আমার। কাম দেবো না কি করুন, পায়ে থুয়ে হাতে ধরে, হাতে থুয়ে মাথায় ধরে এর লিখে দিচ্ছে, তার অর্থ এই না আমার ঘর ভাঙবো। আচ্ছা এই লোক এখানে কেন? হ্যাঁ কে ডাকছে ওনারে? এই লোকটা আমি আমার বাসায় আসতে মানা করছি, উনি কি চায়? উনি এখানে কেন? হ্যাঁ কম্পিউটারের মতো এত কইও না, বন্ধ করো। না আমি কমই। এই আপনি এখানে কি চান? আপনি কিন্তু আমার স্বামীরা নষ্ট করছেন। এই ভিডিও মিউজিক কি করে, এই টাকা পয়সা নষ্ট করে আপনার জন্য। আপনি না মানা করছে এখানে আসবে না, আপনি কেন আসছেন? হ্যাঁ আপনি আপনি চেহারাটা আয়নাতে দেখছেন, আপনি কেমন দেখা যায়? লেডি কিলার। আচ্ছা আপনি আমার চিনেন? চিনেন আমি কি? আমি জুডো ক্যারাতে জানা মেয়ে। আপনারা আমি একটা কিক মারো, একেবারে কিকে আপনাকে বুড়িগঙ্গা নদী ওখানে নিয়ে যাবো। আপনি পাইছেনটা কি? আচ্ছা আমি বুঝাইতেছি, তোমার আমি বুঝাইতেছি, দাঁড়াও। আমার কি একদম মান সম্মান নাই, আমার কোনো আত্মসম্মান নাই। আজকে অবশ্যই আমার বাসা অপমান করবেন। দেখো লিকু, তুমি যে সমস্ত কথাবার্তা করছো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তোমার কথাবার্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তুমি স্বপ্ন দেখতেছো, কল্পনা করতেছো। কিন্তু ভাই আমি তো তিন্নির কথা কলাম। এই 1.5 কোটি মানুষের শহর ঢাকায় তুমি তিন্নিরে কোথায় খুঁজে পাবা বলো তো দেখি? তবে আমি 1.5 কোটি মানুষের মধ্যে তো আপনারা আমি খুঁজে বার করছি না, তো সেই না আমি তিন্নিরে খুঁজে বার করতে পারবো না। এত সোজা না। তুমি সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দাও, বুঝিছো? লিকু ভাই চলুন। যাও যাও, লালু ডাকতেছে, ওর সাথে যাও, কাজে দেবে না, যাও। শুনুন লিকু ভাই, ঢাকা শহরে এক লাফে কেউ গাছে উঠতে পারে না, যায়ও না, উঠতে হয় ধীরে ধীরে। জি, অদ্ভুত জায়গা। আল্লাহ তাআলার কি অদ্ভুত খেয়াল, আপনি খেয়াল করেছেন? আপনি, আমি, সফি ভাই, আমরা সব এক জায়গায় এসে জুটেছি। প্রত্যেকটা মনে হয় এক একটা নদী এফডিসির দিকে ছুটে যাচ্ছে। জি জি ভাই, লক্ষ্য করেছি। এফডিসিতে আমিও কিছুদিন কাজ করেছি, কিন্তু আমি খেয়াল করলাম আমার মধ্যে কি যেন নেই, কিন্তু সেটা যে কি সেটাও আবার বুঝতে পারছি না। পরে বুঝলাম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাটা নেই। তখন একটা গুরু ধরলাম, ওরে বাপরে বাপ, 1 নম্বর বাংলাদেশে 1 পিস। আমার গুরুর নাম ভবানীপুরী, ওনার নাম নিলেই শ্রদ্ধায় আমার মাথা অবনত হয়ে আসে। তো গুরু কিন্তু লাগবে, গুরু ছাড়া কিন্তু হবে না, গুরু আপনাকেও ধরতে হবে। কিন্তু লালু ভাই আমার তো গুরু আছে, ওই যে শফি ভাই। তাড়াতাড়ি আপনি আমার কথাটাই বুঝতে পারছেন না, আমি সেটা বলছি না। শফি ভাই ঠিক আছে, তো নড়াইল ফড়াইল এসব গ্রামগঞ্জের কথা বাদ দেন দেখি। এটা প্রফেশনাল জায়গা, শহর, ঢাকা শহর।
আপনাকে ওইভাবে ভাবতে হবে। তো সেক্ষেত্রে আমি যেমন ভবানীপুরীর 1 নম্বর যোগ্য উত্তরসূরি, মানে আপনি আমাকে গুরু বা অন্য কাউকে, মানে গুরু কিন্তু আপনাকে ধরতে হবে। তাহলে লালু ভাই আজকে আপনি আমার গুরু, মানে আমি আপনার শিষ্যত্ব নিলাম। না ঠিক আছে, আমি অলরেডি আপনার সম্পর্কে ভেবেছি। আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব এখন। আপনাকে কিন্তু আমার নখ থেকে চুল অবধি গোটাটা খেয়াল করতে হবে। আমাকে বুঝতে হবে আমি কেমন করে প্রোনাউন্সিয়েশন করছি, এটা আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। মানে আমি কি চাই, আমার চাওয়াটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার হবে না। কিন্তু ভাই একটা কথা বলবো, মানে আপনি তো হচ্ছেন মানে প্রম্পটার, তা আমি তো হিরো হতে চাই, মানে নায়ক হতে চাই, তাহলে আমার ক্ষেত্রে কি হবে না? প্রম্পটিং না জানলে কোনো কিছুই হওয়া যাবে না। চলুন। দাঁড়ায় যায় কথা কও। শোন, সমস্যা দেখি আমার অফিসে বসার যোগ্যতা ক্ষমতা সমস্ত কিছু তুই হারাই ফেলাইছস। আচ্ছা কি করছি আমি? কি করস নাই আমার বাসায় যায় মাতৃতুল্য, তার মানে ভাবি কত জানে, তার হাত ধরে শরীর ধরে কি ঢলাঢলি কি নাচাল আছে। আমার 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 এখন কি মনে লাগছে বুঝছস? আমার অসহ্য লাগা লাগছে তোরে। তুই আমার অফিস থেকে বাইরে যা। আচ্ছা আমার অপরাধটা কোথায়? আমাকে তো ভাবি বলছে বলে তো আমি গেছি। ভাবি বললো আর তুই যাও চলে যাবি? আচ্ছা আপনি আমার সাথে কিন্তু এইভাবে কথা বলতে পারেন না। কিভাবে কথা আপনি বলবো? যদি পারেন আপনার বউকে ভাবি। আমি এর থেকে সুন্দর করে আর বলতে পারতেছি না তোর সাথে। আপনি আমার কারণে এখানে ব্যবসা সফল হইছেন, ভুলে গেছেন আপনি সেই কথা। আমার বউরে কি কমু না কমু তুই শিখিয়ে দিবি, তারপরে যাই কমু। আমার কি করা দরকার আমি জানি। তুই এখন আমার অফিস থেকে বাইরে যাবি। আমি যাচ্ছি, আমাকে আমার আপনাকে ডাকতে হবে, কিন্তু আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। পারলে নিজের বউকে সামলান। আমার সামাল দেবো না কি করবো আমি বুঝুন। তুই যা আমার অফিস থেকে বাইরে আয়। আমি নাটক করি কেন? এতগুলা লোক নিয়ে ডিল করি। জি। এই শিল্পকে ভালোবাসি বলি তো। হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার এই নাটক হবে কিনা। কেন? আপনার যে শিষ্য, হ্যাঁ, ওই যে লালু, হ্যাঁ, ও কিন্তু আপনার যোগ্য শিষ্য না। ও মানে কি বলছেন? আপনার সাথে কেউ বেয়াদবি করেছে? না না না, সেরকম কিছু করে নাই। তবে আমার কাছে ইনফরমেশন আছে ও আমাদের নাটকের রিহার্সাল বাদ দিয়ে ওই যে ওয়াসা কল্যাণ সমিতির নাটকে সে রিহার্সাল দিচ্ছে। আপনি এটা কি বলছেন? ওয়াসাতে সে নাটক করছে আমি জানি না। আর শুধু কি তাই, আমার কাছে আরো ইনফরমেশন আছে যে আমি যে মেয়েটা ওই যে শাহানুর, জি জি, শাহানুরকে আমি যশোর থেকে নিয়ে এসেছি। জি জি। এখন আমাদের রিহার্সাল বাদ দিয়ে ওই মেয়েটাকে নিয়ে বাইরে ঘোরাফেরা করছে সব সময়। আশ্চর্য ব্যাপার, ও তো মানে ভয়াবহ একটা মানে সমস্যা। আপনাগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি নাটক আপনার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছি, আমি 2 দিনের ভিতরে এই নাটক মঞ্চস্থ করছি। এটা নিয়ে আপনি কোনো ধরনের হেডেক মাথায় থাকবে না। আর ওই যে লালু ফালু কি বলছেন, লালুর মাথা থেকে যদি মেয়ে মানুষ না সরে তাহলে তো ও তো থিয়েটারের সাথে যুক্ত থাকতে পারবে না, ও তো মানে শিবিরের মতো ছড়ে যাবে। না না, ও দ্বারা হবে না। আমার মনে হয় ওকে বাদ দিয়ে অন্য কাউকে চিন্তা করলে আমার ভালো হয়। আরে আপনি কি বলছেন বাদ দেওয়া যান? ওকে রাখলে আমাদের কি সুবিধা? আর ও থাকলেই কি না থাকলে কি, ও তো কোনো বিষয় নয়। আপনি কি বলছেন এটা লালু ফালুর কথা? আচ্ছা আরেকটা কথা, আমাদের যে নাটক এই যে 2 দিনের মধ্যে যে আমরা করার চিন্তা করছি, এটা কি সম্ভব হবে? আপনি একটু চিন্তাই করেন না, আমি আপনাকে কথা দিলাম তো, আমি কন্ট্যাক্ট নিয়েছি তো আপনার নাটকের। আমি 2 দিনের ভিতরে আপনার নাটক আমি মঞ্চস্থ করে দিয়েছি, আপনি এটা নিশ্চিত থাকেন। আচ্ছা কি বলে রানু ভাই, আমি তো এখন ওই যে আমাদের যে নায়িকা পলিনের বাসায় যাবো, তো সমস্যা কি, মানে আমার সপাজের টাকা হলে খুব ভালো হয়। টাকা মানে সপাজেক হলে হয়ে যাবে। আমার কাছে তো অত যা আছে দিয়ে দিই। না না, আপনি একটু টোটাল পকেট খালি করে দিন। না ঠিক আছে, এই 200 টাকা নিয়ে জি চালিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রানু ভাই, তাহলে আমি যাচ্ছি। আপনি ব্যাপারে কোনো চিন্তা করবেন, আমি আপনাকে ফোনে জানাচ্ছি। পলিনের সাথে কি আলাপ হলো এটা ডিটেলস। বাকি সবাই কোথায়? আচ্ছা পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে সানুর। আর আরে লিকু ভাই আপনি? ওরে সর্বনাশ, তা আপনারা কি আগে থেকেই পরস্পরকে চেনেন নাকি? চিনবো না? নড়াইলে যে সিনেমা করেছি সেই সিনেমা তো লিকু ভাই নায়ক ছিল। ওরে সর্বনাশ, তাহলে তো খুব ভালো হলো। থাকুন তাহলে একসঙ্গে কথা বলবো। এই চলো শুরু করে দিই। কি ব্যাপার লিকু ভাই, আপনি আমার সিনেও না সিনার ভান করতেছেন? চেনেন না মনে হয়? তা ঢাকায় কবে তে আইছেন? ঢাকায় তো আসিস আমি মেলা দিন হইলো, এখন ওই শফিবার ওখানে আসি। শফি ভাই মানে? শোনেন লিকু ভাই, আপনার একটা কথা কই, আপনি আমার চেনেন আর নাও চেনেন সেটা আমি মাইন্ড করিনি, কিন্তু শফি ভাই
শফি ভাই এখানে কোন যাত্রা আসলো? ওই নড়াইলে যে শফি ভাই জ্বালাতনে আমি ঢাকায় আসি, সেই শফি ভাইয়ের জায়গায় আপনি। আর আপনার একটা কথা কই দিচ্ছি, শফি ভাইরে কিন্তু আপনি কবেন না আমি ঢাকায় আসি। দেখেন শানুর আপা, এই কথাটা আপনি আমার না বললেও পারতেন। এইসব ব্যাপারে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। আরে আপনি কোথায় থাকবেন, কোথাতে আসেছেন, কি কারণে আসেছেন সেটা তো জানার আমার দরকার নেই কোনো। আর তাছাড়া আপনি নিশ্চিন্ত থাকেন, শৈবের আমি কিচ্ছু বলবো না। তুমি কি গেস করতে পারছো যে আজকে তুমি কোথায় যাচ্ছ? তুমি আজকে আমার সঙ্গে এফডিসি যাচ্ছ। সত্যি আমার খুবই অবাক লাগছে, খুবই। কি হলো, মুখ ঢেকে আছে কেন? কোথাও হারিয়ে গিয়েছিলে নাকি? না। হ্যাঁ, কি স্বপ্ন টপ্ন দেখলে নাকি? জানেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর এর জন্য অবশ্য আমি আমার খালুকে অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার খালু যদি আপনার সাথে আমার পরিচয় করিয়ে না দিত, তাহলে আমি এফডিসি যেতে পারতাম না। হ্যাঁ, উনি আসলে খুবই ভালো মানুষ, যার জন্য তোমার সমস্ত দায় দায়িত্ব উনি আমার উপর ছেড়ে দিয়েছেন। যদিও আপনার সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি দিনের নয়, কি কারণে আমি জানি না, আমার মনে হয় পৃথিবীতে আপনার চেয়ে বেশি আপনজন আমার আর কেউ নেই। সবচেয়ে আপন মনে হয় আপনাকে। মনে হয় আমার যাবতীয় আনন্দ, দুঃখ, সুখ, বেদনা যা কিছু হয়েছে সব আপনার সঙ্গে শেয়ার করতে পারি, আর কারোর সঙ্গে নয়। আমি আপনার জন্য কি করতে পারি? না, কি আর বলবো, আমার জীবনের কাহিনী। মানুষ হিসেবে আমি কিন্তু খুব একটা সাহসী মানুষ ছিলাম, কিন্তু ঢাকা শহরে এসে ভিতর ডিম হয়ে গেলাম। একটা বাঘের বাচ্চা যে কেমন করে বেড়াল হয়ে যেতে পারে, এবং কেন বেড়াল হলাম জানেন? সব দোষ আমার ওই গুরু ভবানীপুরীর। কিছুই বুঝলাম না। মানে সব দোষ আমার ওই গুরু ভবানীপুরী। আমি কি করতে পারি? দাদা প্লিজ প্লিজ দাদা, একটা রিকোয়েস্ট করবো, আপনি শুধু আমাকে একটু উপকার করবেন, একটু হেল্প করবেন দাদা। বুঝলাম। আপনি হবেন আমার গুরু ভবানীপুরী, আর আমি আপনার শিষ্য। আমি আপনাকে ইচ্ছে মতো গালিগালাজ করে যাবো। গালিগালাজ করবেন মানে? আশ্চর্য, আপনাকে গালিগালাজ করবো না তো। আপনি ভবানীপুরী, ভবানীপুরীর অ্যাক্টিং করবেন আপনি। আপনাকে আমি আপনার শিষ্য হয়ে ইচ্ছা মতো গালাগালি করবো, বুঝতে পেরেছেন? অ্যাক্টিং। আমি জানি যে আপনি থিয়েটারে কাজ করেন, এটা আপনি পারবেন, এত পারফেক্ট আর কেউ পারবে না। আপনি যখন গালিগালাজ করবেন তখন আমার রিয়াকশনটা কি হবে? খবরদার রিয়াকশন দিতে যাবেন না, ধা করে কানের মধ্যে মারবো। আপনি মুখ দিতে চুপ করে থাকবেন, নিজ দিকে মাথা দিয়ে রাখবেন, পারবেন না? আরে কঠিন কিছু তো নয় গজেন্দা, এটা আপনি কেন পারবেন না? নিন শুরু করি, কস্টিউমটা পরে ফেলুন, কোটটা পরে ফেলুন। আপনি হচ্ছেন আমার গুরু ভবানীপুর। দাদা আসসালামু আলাইকুম। কোনো কথা বলা যাবে না, হ্যাঁ করে কানের উপরে মারবো না দাদা, খবরদার কথা বলা যাবে না, চুপ করে দেবো। আসসালামু আলাইকুম। আপনি আমার গুরু ভবানীপুর। পুরী আমার ভবানী পুরী রে, মাথা নিচু। তোর মাথার মধ্যে কিচ্ছু নেই, তুই একটা ছোট লোক। শুধু তুই ছোট লোক না, তোর বাপ ছোট লোক। তুই একটা ইতর, তুই ইতর না, তুই ইতরের বাচ্চা। তোর 14 জেনারেশনে ইতর। ওর চোখ নামা, চোখ নামা, চোখ নামা, চোখ নামা। চোখ মার্বেলের মতো চোখ ইচ্ছে করে চোখ তুলে নেই, তোর চোখ দিয়ে মার্বেল করে টাং টাং টাং। আবার ভুরু দুটো পেকেছে, আজকে কাছে ভুরু কাট করে ভুরু ছিঁড়ি। আবার তাকাস সেদিকে, চোখ নিচে, চোখ নিচে, চোখ তুলে তাকাস। থাপ্পড় মতো কানেক্ট 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 কানেক্ট। কি আছে? চোখ কি একই পাপ করে? এক মাস চোখ চোখ একদিন তো খারাপ করছে।
বলছিলেন না আপনি ভেঙে দিলেন কেন কিছু বলুন না ওর বাবা গরিব বলে তুমি আমাদের সম্পর্ককে মেনে নিতে পারছো না, কিন্তু তুমি কি জানো ওই গরিব বাবা তিল তিল করে রক্ত পানি করে তার মেয়েকে ডাক্তার বানিয়েছে? সেই দেশের গরিব মানুষের ডাক্তার। মারব, ওরা ছোট লোক, আর ছোট লোকের রক্ত আমাদের রক্তের সাথে কখনো মিশবে না। ছোট লোকই, তাদের রক্তের সাথে আমাদের রক্ত কখনো মিশবে না। ঠিক আছে, তোমার এই মিথ্যে অহমিকা নিয়ে তুমি থাকো, তোমার রক্ত নিয়ে তুমি থাকো। মারো, তুমি যেদিন আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারবে সেদিন আমি তোমার এই বাড়িতে আসবো, তার আগে নয়। অসাধারণ, আপনি তো অদ্ভুত অ্যাক্টিং করেন। আর ফিল্মে অ্যাক্টিং করা কষ্ট, আমি না আগে জানতাম না। হ্যাঁ, আসলে আমাদের দর্শকরা আসলে আমাদের কষ্টগুলো জানে না। তারা তো সিনেমা হলে যায় 2-2.5 ঘন্টা বসে ছবি দেখে, আমাদের কত ভুল ধরে। কিন্তু একটা ছবি তৈরি করতে যে আসলে কত কষ্ট, কত পরিশ্রম, তুমিও অবশ্য বুঝতে না যদি আজকে শুটিং না দেখতে। আরে মেডিকে, ওর নাম তিন্নি। আর তিন্নি আমাদের ডিরেক্টর হায়দার সাহেব। ছবিতে অভিনয় করতে চায়, দেখেন পছন্দ হয় কিনা। ছবিটা তো বেশ সুন্দর। কি মজা করবে? লেখাপড়া করছো? এমনিতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, লেগে থাকো, ইনশাল্লাহ হবে। আপনার এগেন্স্টে কাজ করবো। আপনার পরে ছবিতে নেন না? হ্যাঁ, আপনার এগেন্স্টে কাজ করবো। ফিরোজ ভাই গেলাম তোমার উপরে খুব খেপে আসছিল, কারণ তোমার সমস্যা একটাই, তুমি এই জগতে নতুন নিজের নিজে কি জানি ভাবতাছিল। কি বলেন ভাই আপনি? শোন মাসুদ, তোর একটা কথা বল। এই যে মজনু আজকে যে জায়গায় দাঁড়ায় আছে, যে অবস্থানটা ওর, এই অবস্থানটা তোর হওয়ার কথা, কিন্তু আমার ভাবতে অবাক লাগে তুই কেন পারতেছিস না। শোন, আমরা মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, ওরা আর আমরা রাখুন না। তুই এখন থেকে আমাদের সাথে কাজ করবি, মিলা জিলা থাক, আমরা আমাকে মিউজিক ভিডিও বানাই দিই থাকো। থ্যাংক ইউ ভাই, আপনি এটা মানে একটা খুব ভালো ডিসিশন নিছেন, কারণ এই মজনুর মানে কি দেখে যে আপনারা কাজে নিছেন একদিন আমি এটাই বুঝি না। এখন যাই হোক, এই ডিসিশনটা নিছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি একটু মিল্লা থাকো, আমরা এক লগে অনেক দূর যাইতে হইব। সেটা আর শোন, টাকা পয়সা কোনো কিছুর জন্য চিন্তা করবি না, তুই আমাকে কষ্ট বুঝবি, তোর কষ্ট আমরা বুঝবো, ঠিক আছে? এই প্রতিষ্ঠান আমার হলে কি হবে? এই প্রতিষ্ঠান তোর, তুই মনে করবি এটা তোর, তোর মনে করে তুই আগাবি, না না ভাই, তোর মনে করে তুই কাজ করবি। আর তোর কিছু দোষ ত্রুটি আছে যেগুলা ফালিয়ে দেওয়া খুবই দরকারি, এগুলা ফালাই দে মাথায় থেকে, নিজেরা সংশোধন করে নে, এবং তোর জায়গাটা, তোর অবস্থানটা একদম পাকাপোক্ত কংক্রিটের মতো করে রাখ। ভাই মানে আমার সৌভাগ্য যে এইরকম একটা ঘরে আমি আসলে সুযোগ পাইছি। আপনারা শুধু আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি এফডিসি তো ফাটাবো ভাই। ঠিক আছে না? বাস এটা মনে রাখলি। জি ভাই, ঠিক আছে, তাহলে তুই এখন থেকে এখন যা, আর মাঝে মধ্যে খোঁজ খবর নিবি, আর দরকার হলে আমরা তোরা ফোন দেবো। দরকার হলে ভাই প্রত্যেকদিন আসবো, ওটা কোনো বিষয় না। দোয়া করেন ভাই। আচ্ছা ঠিক আছে। হক মৌলা, হক মৌলা, হে পাপী বান্দা, আর কত পাপ করবি? তুই কি তোর মুক্তির পথ খুঁজে পাচ্ছিস না? হুজুর, আমি অনেক জায়গায় অনেক দিকে খুঁজে বেড়াইতেছি, আমি কিছুই খুঁজে পাচ্ছি না হুজুর। আপনি আমার একটা পথ বাতলাই দেন, আমি অনেক বিপদে আছি, আমি কিছু খুঁজে পাচ্ছি না। কি করে পাবি বেত্তমিজ? তুই আল্লাহর পথ বাদ দিয়ে এখন নিজের পথে চলছিস। তুই স্মরণ করে দেখ, আগে কাজা বাবার উরস করতি, গরিবদেরকে দেখাশোনা করতি, এইসব বাদ দিয়ে এখন নিজের পথে নিজে চলছিস।
একমাত্র পথ তুই আগের জায়গায় ফিরে যা। জি হুজুর, আপনি ঠিক কথা কইছেন, আমি আপনার কথা শুনবো হুজুর। হক মাওলা ইল্লাল্লাহু, হক মাওলা, হক মৌলা, হক মৌলা, হক মৌলা, হক মৌলা, হক মৌলা, হক মৌলা, হক মাওলা, হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোয় ভাই, শোয় ভাই, কি হয়েছে কি? লিখু, 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 কি হয়েছে? আমি পাপের মধ্যে ডুবে আছি। আমি পাপ মুক্তির সব পথ খুঁজেও পেয়েছি। আমি স্বপ্ন দেখেছি, আমি বলবো তুই লালুরে ডাক, লালুরে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়েছে বলুন তো? লালু, কি শোনো ভাই, সমস্যা বলুন তো? আমরা সবাই পাপের মধ্যে ডুবে আছি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি স্বপ্ন দেখেছি, পাপ মুক্তির পথ খুঁজে পাইছি। খুলে বলতেছি, আমি স্বপ্ন দেখেছি আমি এক বিশাল পুকুরের পাশে বসে আছি, বিরাট এক বট গাছের নিচে, বুঝিস? হঠাৎ দেখি পুকুরের মাঝখান থেকে এক দরবেশ বাবা ভাইসে উঠলো, ভেজা কাপড়ে, সাদা ধবধবে। আমার সামনে এসে যখন দাঁড়াইলো, তখন কাপড় পুরা শুকনো। সুবহানাল্লাহ, কি বলছেন আপনি? আমার কি বলে জানো? হে পাপী বান্দা, তুই আর কত পাপে ডুবে থাকবি? আমি দরবেশ বাবারে বললাম, বাবা আপনি আমার একটা পাপ মুক্তির পথ বাতলায় দেন। উনি আমারে বলল, দরগায় ফিরে যা, মাজারে ফিরে যা। এখন থেকে আমরা মাজারে যাব, বুঝতে পারিস? আমরা মাজারে যাব, আমরা দরগায় যাব, আমরা ওরসে যাব। আগামী শুক্রবারই আমরা দরগায় ওরসে যাব। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর এখন তোমরা আমার সাথে জিকির করো। জি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। তোমার নাটকে দারুণ অভিনয় হয়েছে, সবাই প্রশংসা করছে। লোকে কি বলে জানো? যে এই মেয়েটা কোত্থেকে আসলো, এ তো সিনেমার নায়িকা হতে পারে। সে কঠিন ব্যাপার। হয়েছে, আপনি শুধু মুখেই কন, কিছু করতে চানো না, করেনও না। এই দেখো, আমি করতে চাই না। আমি তোমার জন্য সবসময় ভাবি, তোমার জন্য কিছু করতে চাই। আমি কি চাই যে তুমি ওই নাটকে পাড়ায় পাড়ায় নাটকের খ্যাপ মেরে বেড়াও? আমি সব চাই না। আমি ডাইরেক্টরের সাথে কথাও বলে রেখেছি। ডাইরেক্টর আমাকে বললো ওই নায়িকা পাঠাও, তো আমি বললাম পাঠাবো কী করে? নায়িকা কি আমার কন্ট্রোলে আছে? আর ও তো ওই লালুর সাথে ঘোরাফেরা করে, তাই পাঠাবো কী করে? কই এখন করাই দেন, দেখি যোগাযোগ করাই দেন। আরে ও এখন তো করাই দেবেন না? আরে বাবা, এটা ছেলে খেলা তো না, এটা ধৈর্য ধরতে হবে। ধৈর্য, ধৈর্য ছাড়া কিচ্ছু হয় না। আমি সব ঠিক করে দেবো, কোনো অসুবিধা হবে না। শোনো, চলো আমার বাসায় চলো। কি এখন আমরা আপনার বাসা থাকতে হবে? আবার সেরি আসছেন? এই দেখো, মানুষ মাঝে মধ্যে ভুল করতে পারে, তাই ওটা মনে রাখতে হয়। না না, মনে রেখো না। চলো। শোনেন, আপনি আমার ক্যারিয়ার করে দেন, তারপর আপনি যা করবেন আমি দায় করব। আপনি আমার ক্যারিয়ারও করে দেবেন না, আবার বাড়ি যেতে কবেন, রিহার্সেল করতে কবেন, তা হবে না। ক্যারিয়ার করে দেন, বাড়িয়ে যাবো, রিহার্সেল করবো, সব করবো। আমরা দরগা শরীফ জিয়ারত করে আইতেছি। এখন আমাদের কাজ হচ্ছে গরিব দুঃখী মানুষকে পাশে গিয়ে দাঁড়ানো, তাদের ব্যথায় ব্যস্ত।
লিটু তুমি এইদিকে যাও, লালু তুমি ওইদিকে যাও, আর আমি এইদিকে যাও। তুমি এখন চলে যাচ্ছ, ঠিক আছে? তারপরে যাচ্ছ, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের ব্যথায় ব্যথিত, ঠিক আছে? তাহলে হ্যালো, সালামালাইকুম রিজভি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আরে তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? আমার জন্য? কি সুখবর? ওই যে আমাদের ডিরেক্টর হায়দার ভাই তোমাকে ওদিন দেখলো না, এখন কিন্তু তোমাকে নিয়ে সে ভাবছে। আল্লাহ, রিজভি ভাইয়া কি বলেন আপনি? আরে না, শুধু ভাবনা না, তার মনের কথাও আমাকে বলেছে। নেক্সট ছবিতে তুমি নায়িকা হচ্ছে তার। রিজভি ভাইয়া, আপনি যদি না থাকতেন তাহলে আমার জন্য কেউ এই উপকারটা করতো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। না না, আরে তোমার জন্য কি আমার দায়িত্ব কর্তব্য বলতে কোনো কিছু নেই? আমি আমার দায়িত্বেই তোমাকে চলচ্চিত্রে প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করছি। রিজভি ভাই, আমি জীবনেও কল্পনা করিনি আপনি আমার জন্য এতটা করবেন। আশা করি, আমার মনে হয় যে আগামী মাস দুয়েকের মধ্যেই বোধহয় তুমি কাজ শুরু করতে যাচ্ছ। জি। ম্যাডাম, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি চমৎকার সাক্ষাৎকার দিয়েছেন। আমি আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করব। আপনার যখনই প্রয়োজন হবে তখনই আমাকে বলবেন। জি, ধন্যবাদ। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করি, কারণ আরো সাংবাদিক ভাইরা বসে আছে, তো ওনাদেরকে সময় দিতে হবে। দেখুন ম্যাডাম, আমি একজন প্রাতিষ্ঠানিক দৈনিক পত্রিকার সাংবাদিক। এরকম অনেক আগাছা পত্রিকা আছে যে সাংবাদিকগুলো আপনার সাথে যোগাযোগ করবে, তো আপনি তাদেরকে তেমনভাবে সহযোগিতা করবেন না, তাহলে আপনারই ক্যারিয়ারের ক্ষতি হবে। ঠিক আছে? জি, ধন্যবাদ। ম্যাডাম বসি? হ্যাঁ, বসেন। ভালো আছেন? জি, আমি হলো ওই পাক্ষিক রূপালী পত্রিকার সাংবাদিক। মানে আমরা ধরেন ওই এফডিসির নিয়ে রিপোর্ট করি সবসময়। তা আপনি তো এখন মুক্তিনায়িকা। না, আমি তো কিছু করিনি, আর তেমন কোনো কাজও করিনি। না না ম্যাডাম, আপনার মানে আপনাকে দেখে বুঝতে পারছি ম্যাডাম, আপনি অনেক দূর যাবেন, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস ফাটাই দেবেন একবারে ম্যাডাম। আপনি একটা ইন্টারভিউ দেন ম্যাডাম। ভাইয়া, আমি আগে কাজ শুরু করি, তারপরে আসেন। না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন, আমাদের পত্রিকায় যদি একটা ইন্টারভিউ ছাপা হয়, মানে একটা কাভার ইস্যু ছাপা হলে ম্যাডাম আপনি কোথায় চলে যাবেন ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা প্লিজ, আমি আগে কাজ করি, তারপর যখন আপনি আমার ইন্টারভিউ নেওয়ার দরকার হয় আমি আপনাকে কল করব, তারপর আপনি এসে আমাকে যত পারেন আমার ইন্টারভিউ নেবেন, ঠিক আছে? মানে একটা কাভার স্টোরি ম্যাডাম, একটা মানে প্লিজ আপনি বসেন, চা খেয়ে যান, আমি পাঠাচ্ছি। ম্যাডাম ছোট্ট একটা বসেন।
আচ্ছা, আপনি কি আমার দেখলে নাটকই করাবেন? এর মধ্যে 2-3টে নাটক করলাম, এখন আমার নিয়ে যাচ্ছেন নতুন নাটকের কন্ট্রাক্টে। আপনি না করলেন আপনার এফডিসির সাথে পরিচয় আছে, আমার সাথে যোগাযোগ করাই দিবেন। তা এখন এসব কি হচ্ছে? আমার ভালো লাগতেছে না। হ্যাঁ সেটাই আমি কি ভাবছি জানেন, না এসব ঢালাওভাবে মানুষের উপকার করে কোনো লাভ নেই। উপকার করতে হবে তাদের প্রকৃত অর্থে যারা শোষিত, প্রকৃত অর্থে যারা বঞ্চিত। আপনি কি বলতে চাচ্ছেন ব্যাপারটা আমি ঠিক পরিষ্কার না? আমি কি শোষিত বঞ্চিতদের মধ্যে পড়ি না? হ্যাঁ সেই তো, আপনি শোষিত বঞ্চিতদের মধ্যে পড়েন বলেই তো আপনার অ্যাক্টিংয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু আমার টার্গেট তো নাটক না, আমার টার্গেট হচ্ছে এফডিসি। হ্যাঁ এফডিসি তো সবারই টার্গেট, আমার নিজেরও টার্গেট। যদিও ওখানে আমার পরিচিত লোক রয়েছে, কিন্তু আমি তো জানি এই জায়গাটা অত সহজ না। ওই জায়গায় জায়গা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। আপনি লাইনে আছেন, নাটক করছেন, অভিনয় করছেন, এত তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়োতে কিছু হয় না। হ্যালো লালু। জি দাদা। তুমি এখন কোথায়? দাদা আমি তো ওই বাসায়। কেন বলুন তো? বাসায়? আর আমি যে চারপাশে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাচ্ছি, তুমি মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ যে দাদা এগুলো বলবেন না, আমি মিথ্যে কথা এখন একদম বলি না। আমি বাসার মধ্যে বসে আছি, জানালা খুলে আছি, প্যাঁপো শব্দ হচ্ছে, আমি কি করব? আমি এখন অন্য পথে আছি, আমি দরগা শরীফে যাই, আমি দিনের পথে আছি। এসব মিথ্যে কথাটা তো আমি এখন বলি না। দিনের পথে থাকো আর যে কোনো পথে থাকো, এটা আমার কথা না। কথা হলো তুমি আধা ঘন্টার ভিতরে আমার সাথে এখানে দেখা করবে। কি বলছেন দাদা, এটা কেমন করে সম্ভব বলুন তো? আধা ঘন্টার মধ্যে আপনার সঙ্গে আমি দেখা করবো? সম্ভব। প্লিজ প্লিজ দাদা, আপনি কিছু মনে করবেন না। আমি আসলে পারবো না দাদা। তুমি আমার কথা শুনতে একদম বাধ্য। আমি যে অবস্থা আছে সিচুয়েশনটা বুঝতে পারছি না। আমি পারবো না দাদা আসতে। আমি যা বলছি শোনো, তুমি এখনই আধা ঘন্টার ভিতরে আমার সাথে দেখা করো। ঠিক আছে আসছি। গজেন্দা আপনি কথা বলুন তো। না আপনি কথা বলুন তো। আমি এখন একটা অন্যরকম একটা চমৎকার একটা মেয়ের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, তার সঙ্গে কথা বলছি নানা বিষয় নিয়ে। আমি একটা ভালো লাগার মধ্যে ছিলাম, সেই সময় সে এখন আমাকে ফোন করেছে। কেমন লাগে আপনি বলুন তো? না আপনি কোথায়? আপনি কোথায় বলুন তো? না ঠিক আছে, অসুবিধা নাই। না আধা ঘন্টার মধ্যে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে। এখন আপনার কাছে আমি যাবো কি করে? উপায় নেই, যেতে তো চেয়েই ছিলাম। তারেক মাহমুদ, কি রে ভাই, তুমিও তো গ্রাম থেকে আইছো, আমিও গ্রাম থেকে আইছি। এই গ্রাম মতো করলে চলবি এখানে? হ্যাঁ, একটু উঠতি নায়িকা 3 দিন সাক্ষাৎ খেলবে পারলে না? হ্যাঁ, কি ঘটনা কি? এই যদি করা লাগে তাহলে গ্রামে ফিরে যাও, রুট লেভেলে যা কাজ করো রে ভাই। না নাজির ভাই, আপনি বিষয়টা কিন্তু সেরকম না। কথা হলো যে আমি সাক্ষাৎকার নিয়ে গেছিলাম, পার্সোনালি সে কিন্তু আমার কিন্তু না করে নাই। আমি যখন বললাম যে এই পত্রিকা থেকে এসেছি, এই পত্রিকা একটু সাক্ষাৎকার দেন, তখন সে পত্রিকার নাম শুনে সাক্ষাৎকার দিতে রাজি হলো না। তো ঘটনা এরকম হলে তখন তো আমার কিছু করার থাকে না। আরে ভাই, যে পত্রিকায় কাজ করো সেই পত্রিকার বিরুদ্ধে কইতেছ, পত্রিকার দোষ। আরে তুমি সাক্ষাৎকার লিখে পারলা না, আমি তাহলে লিয়ে আসি, দেখবা ওই 3 দিন সাক্ষাৎকার আমি লিয়ে আসতেছি। সাক্ষাৎকার লিয়ে পায় না, দেখো কি সাক্ষাৎকার লওয়া লাগে। আশ্চর্য, হ্যাঁ তাকিয়ে রয়েছেন আপনি তো আমার ধৈর্যের বাদ নষ্ট করে দিচ্ছেন। আপনার গোজেন্দা কি যেন হচ্ছে না, তাই না? মানে ঠিক মুডটা পাচ্ছি না। কি সমস্যাটা কি বলুন তো? ওই আমার ভবানীপুরি তো আপনার চেয়ে একটু লম্বা, তো দেখুন ফুল পাওয়া যায় কিনা, মোড়া ফোড়া কিছু একটা। এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, লম্বা হলেই মানুষ বড় হয়ে যায়। আর কেউ মানুষ না, তুই মানুষ। এই তুই শিল্পের লাইনে কি করে এলি বলতো? হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে শিল্পের লাইনে থাকার? বল, বোঝা আমাকে। শালা তুই তো খুনি হবি, খুনি। তুই তো খুনি হওয়া উচিত। কি খুনি হবি কি তুই?
খুন করার যোগ্যতা তো তোর নেই। ওই মানুষ খুন করবে, ভজ করে ছুরি ঢুকিয়ে দেবে, বের করে নিয়ে আসবে, রক্ত মুছে দিবি তুই। তোর তো আর কোনো যোগ্যতা নেই। শালা, তোকে দেখলে আমার কি মনে হয় জানিস? ওই যে পুকুরের মধ্যে মাগুর মাছ থাকে না, ওরকম মাগুর মাছ মনে হয়। মানে যে ধরে নিয়ে পুকুর ঘাটটা ঠাস করে ফেলে দেই, বলি যে বালি দিয়ে ঘষে ভরসা করে দিন, তারপর পটল মাছ দিয়ে রেতে বলুন, ভালো দোলমা হবে, মাছ পটলের দোলমা। শালা এক চর তুই চুল করেছিস কেন? তুই চুল করলি কেন? তুই আমাকে জিজ্ঞেস করেছিস, আমার অর্ডার নিয়েছিস? তুই যা কিছু করবি আমার অর্ডার নিতে হবে। তুই বল, বলছে আমার চুল করছে, বল। আমার চুল করছে তো? হ্যাঁ, চুলকা। তোর শালা বংশই খারাপ, তোর বংশ খারাপ, তোর ব্লাড খারাপ, তোর 14 জেনারেশন খারাপ, তোর বাবা চাচা যা কিছু আছে সব খারাপ, চরিত্রহীন সব। তুই শিল্প তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের এইভাবে গালাগালি করতেছো, তোমার সাহস তো মন্দ নাই। বুঝছেন না? বুঝিয়ে বলুন। বাবা তুমি বুঝতেছো না, আমরা তো নাটক করতে। আর একটি গালাগালি করবা তাহলে তোমার গাল থাবড়ায় ফাড়ায় ফেলবো। বাবা নাটক, এটা হলো নাটক, নাটকের রিহার্সাল করতেছো। হ্যাঁ, রিহার্সাল। আচ্ছা, তাহলে আরেকবার করো বাবা, আমি দেখি। যে কাকু ওই যে কি নিয়ে বলছিলাম যেন, ব্লাড 14 জেনারেশন নিয়ে কথা বলছিলাম। তোর শালা ব্লাডই খারাপ, শালা তোর বাপ খারাপ, তোর চাচা খারাপ, ফুফু খারাপ, তোর যা আছে সব খারাপ। তোর 14 জেনারেশনের মধ্যে কেউ ভালো নেই। শালা চেহারা দেখলে মেজাজ খারাপ, ইচ্ছে করে ধরে এরকম চাপ দিয়ে মচ করে গালটা ভেঙে যাক। শালা ওটা কি হচ্ছিস কেন তুই? তোর কোথাকার শালা? এই তো কাকু হয়ে গেছে। আচ্ছা, তুমি নাটক ভালোই লাগতেছে, তোমরা আবার করো, আমি যাই। জি কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই শালা, এই তোর বাপ ঘরে ছিল, আমাকে জানাসনি কেন আগে? হ্যাঁ, তোর বাপ যে ঘরে ছিল এটা আমাকে বলবি না? তোর বাপ ঘরে থাকে কেন এই সময়? বাপকে ঘরে রাখো না, একদম জুতিয়ে গাল ফর্সা করে দেবো শালা। ই তোর কোথাকার, আবার গোল গোল করে তাকিয়ে আছিস শালা। শালা দেবো না শালা, ইচ্ছে করে সামনে দুটো দাঁত ভেঙে উন্মাদ বানিয়ে দেই।